সামলাতে পারে না, ওর কাছে ভালো লাগে এসব দেখতে। ক্লিয়ার স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সোহেল রানা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই? জি, আর 1-2 মিনিটের মধ্যে শুরু করে দিব। তাহমিনা আনোয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চন্দন রয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ। চন্দন কেমন আছো? খুলনাতে দেখা হতে পারে এবার। হ্যাঁ খুলনাতে শিডিউল দিয়েছে আর কি। ডিভাইস আমার সাথে নিয়ে নিয়েছে আর কি, নিয়ে নেওয়ার কারণে যাতে আপনাদের একটু প্রশ্নের উত্তরগুলো দিতে আমার জন্য সুবিধা হয় আর কি। ঠিক আছে, এর জন্য নিয়েছি, যাতে একটু দেখা যায় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ভালো আছেন সবাই না? জি, মাঝে মধ্যে একটু ওই ফোকাসের একটু প্রবলেম করতে পারে আর কি। হ্যাঁ, কমেন্টস করেছেন যে আমরা আলো কি আর পড়াবো না বা আলো কি দেখাবো না। আসলে আমরা আলো পড়াবো, আলো সম্পর্কে পড়াবো, কিন্তু আমরা আসলে প্রথমে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমরা কয়েকটা টপিক সিলেক্ট করেছি, মানে যে প্ল্যানটা ছিল কয়েকটা টপিক সিলেক্ট করে আপনাদেরকে ফ্রি ক্লাস দাও। যদি আপনাদের এই ডেমো ক্লাসগুলো ভালো লাগে, এই ডেমো ক্লাসগুলোর উপর ভিত্তি করে তারপর আমরা প্রতিটা টপিক ধরে ধরে আপনাদের রেসপন্স, মানে হচ্ছে আপনারা আমাকে বুঝতে পারেন কিনা। এমনও তো হতে পারে যে আমার পড়াটা নাও বুঝতে পারেন বা আমার কথা বলা বা প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগছে না, এরকমও হতে পারে। হ্যাঁ, তো এরকম যদি মনে হয়, একটা মিনিট সাইলেন্ট করে দিই। জি, সম্পূর্ণ শেষ করে দেব, তখন একটা পূর্ণাঙ্গ পিডিএফ দিব, আর এই পিডিএফগুলো আপনারা প্রিন্ট আউট করে আপনাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন এবং ক্লাস করার সময় অতিরিক্ত যে তথ্যগুলো পান সেটা সংযোজন করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা রাখি মোটামুটি সব কিছু বোধ হয় ওকে। হ্যাঁ, আইসিটি ক্লাস রেগুলার হবে। হ্যাঁ, আইসিটি ক্লাস রেগুলার হবে, মানে আপাতত দেখি আছে এরকম বিভিন্ন টপিক 4 বা 3 মার্কস আমরা এখান থেকে কমন পেতে পারি। তো আমি এখানে প্রিলিতে কি টপিক উল্লেখ করা, যদি আমরা সিলেবাসটা দেখি, প্রিলির সিলেবাসটা, তাহলে সেখানে দেখব যে হচ্ছে আপনার শুধু দুইটা মানে ওয়ার্ড লেখা, একটা হচ্ছে শব্দ এবং আরেকটা হচ্ছে তরঙ্গ। এছাড়া আর কোনো কিছু নেই। শব্দ থেকে কি পড়বেন, কতটুকু পড়বেন বা কতটুকু পড়বেন না, তরঙ্গ থেকে কতটুকু পড়বেন বা পড়বেন না, এরকম কোনো কিছু লেখা নেই, শুধু এই দুইটা শব্দ উল্লেখ করা। আর লিখিতের মধ্যে কিছু টপিক উল্লেখ করা আছে, যেমন শ্রবণ কৌশল। হ্যাঁ, শ্রবণ কৌশল, ডেসিবেল, আমরা জানি যে শব্দের প্রাবল্যের যে একক, কম্পাঙ্ক, তরঙ্গ পড়ার সময় কম্পাঙ্ক পাবো, শব্দ পড়ার সময় কম্পাঙ্ক পাবো, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, লাউড স্পিকার, শব্দ দূষণ, হ্যাঁ এর ক্ষতিকর প্রভাবগুলো, শব্দের বা স্বরের যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, টানা তার, স্থির তরঙ্গ আর কম্পনের সূত্র, বিট, ডপলার ক্রিয়া, প্রতিধ্বনি, শব্দের শোষণ, শব্দ গঠন, অনুরণন এবং সাবাইনের সূত্র। এখন যেহেতু এইখানে দুইটা শব্দ লেখা, কিন্তু এইখানে বেশ কয়েকটা টপিকের নাম লেখা, এগুলোর মধ্যে যদি বলি তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এখানে ডেসিবেল, শ্রবণ কৌশল, শ্রবণ যন্ত্র হিসেবে টেপ রেকর্ডার, মাইক্রোফোন, লাউড স্পিকার। প্রিলিতে যেমন প্রশ্ন করে যে মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে। মাইক্রোফোনের মধ্যে আপনারা যেটা জানেন, আমরা শব্দ যখন উৎপন্ন করি সেটা তড়িৎ সংকেত হিসেবে আপনার রূপান্তরিত হয়, তাহলে শব্দ থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে মাইক্রোফোন। এই জিনিসটা আসতে পারে প্রিলিতে, এইভাবে প্রশ্ন হতে পারে। কিন্তু লিখিততে প্রশ্ন করলে আপনারা জানেন যে মাইক্রোফোন কি, এর গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে আসতে পারে। একেবারেই দুর্ভাগ্য আসলে যে কারেন্ট চলে গিয়েছে। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছে, একটা মিনিট। কারেন্ট চলে গিয়েছে আসলে। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করা শেখাবো, বিদ্যুৎ উৎপাদন করা শেখালে পড়ার সময় এগুলো পড়া হয়ে যাবে, যেমন হচ্ছে প্রতিধ্বনি, বিট, ডপলার ক্রিয়া,
স্ক্রিনশটটা নিয়েছেন, যাক টপিক ধরে ধরে পড়বো, আর বেশি আলোচনায় যাব না যেহেতু শুরুতেই আজকে কপালটা মন্দ। হ্যাঁ, লিখবেন সেটা হচ্ছে আমরা 1 নম্বর টপিক দিয়ে শুরু করব। টপিক নাম্বার 1, 1 নম্বর টপিক। এই 1 নম্বর টপিকের একটা টাইটেল দিবেন, সেটা হচ্ছে শব্দের প্রকৃতি। শব্দের প্রকৃতি 1 নম্বর একটা টপিকের টাইটেল দিবেন, সেটা হচ্ছে শব্দের প্রকৃতি। আচ্ছা, এই যে শব্দের প্রকৃতি, আমরা জানার চেষ্টা করব যে আসলে শব্দটা কি। হ্যাঁ, শব্দটা কি এই জিনিসটা জানার চেষ্টা করব, যেভাবে আমরা আলোকে জানার চেষ্টা করেছিলাম। পড়াটা আমরা কিভাবে পড়বো? 1 নম্বর টপিক, সেটা হচ্ছে শব্দের প্রকৃতি। প্রথমে জানার চেষ্টা করব শব্দটা আসলে কি। তাহলে বলবেন আপনারা আগের মতো যে শব্দ আসলে কি। যে কোনো একজন বলেন তো দেখি যে শব্দটা আসলে কি। বলা যাবে যে শব্দটা কি আসলে? অনুভূতি সৃষ্টি করে, শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। আচ্ছা, আপনারা যদি শব্দকে এক প্রকার শক্তি বলেন, হ্যাঁ অনুভূতি জাগে, ধন্যবাদ, অনেক সুন্দর, অনেক সুন্দর বলছেন। আসলে শব্দ এক প্রকার শক্তি, এই কথাটা সত্য যে আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, এই কথাটাও সত্য। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আলোকে শক্তি বলছি, শব্দকে এক প্রকার শক্তি বলছি, বিদ্যুৎকে এক প্রকার শক্তি বলছি। তো এই সবাই যদি শক্তি হয়, কিন্তু প্রত্যেকের ক্যারেক্টার তো ভিন্ন। গত ক্লাসের মতো যে কাউকে যদি সংজ্ঞায়িত করতে হয়, তাহলে তার মৌলিক যে বৈশিষ্ট্যটা, তার উপর ভিত্তি করে আসলে মূলত তাকে সংজ্ঞায়িত করতে হবে। এখন আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, তাহলে যে বিষয়টা, সেটা হচ্ছে শব্দকে শক্তি বলার চাইতে আমরা শব্দকে বলবো যে এটি হচ্ছে এক ধরনের তরঙ্গ। তরঙ্গ। এখন শব্দকে যদি তরঙ্গ বলি, এখন আমাদের তো অবুঝ মন, আমাদের এই অবুঝ মনটা জানতে চাইতেই পারে যে এটা আসলে কেমন তরঙ্গ। তরঙ্গের তো অনেক ধরন আছে, এই অনেক ধরনের মধ্যে এটা আবার কেমন তরঙ্গ, সেই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে কি হবে? তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা গত ক্লাসে বলেছিলাম যে তরঙ্গকে মাধ্যমের উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে? মাধ্যমের উপর ভিত্তি করে, মানে মাধ্যম লাগবে নাকি লাগবে না, অর্থাৎ মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তরঙ্গকে দুটো দিক থেকে ভাগ করা যায়। কেমন? একটা হচ্ছে যে যাদের মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া যে তরঙ্গগুলো চলাচল করতে পারে না, তাদেরকে আমরা বলছি যান্ত্রিক তরঙ্গ, তাদেরকে আমরা বলছি যান্ত্রিক। আর যাদের চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলছি যান্ত্রিক। আর যাদের মাধ্যম লাগে না, মাধ্যম লাগে আর যাদের লাগে না, তাদেরকে আমরা বলেছিলাম তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন যে তাড়িত চুম্বকীয় তরঙ্গের উদাহরণ হিসেবে বলেছিলাম, সেটা হচ্ছে যেমন হচ্ছে আলো। আলো চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না। তাহলে আলো চলাচলের জন্য যদি কোনো মাধ্যম না লাগে, তাহলে তাকে আমরা বলছি যে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। কিন্তু আমরা জানি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, আর মাধ্যম প্রয়োজন হয় এই হিসেবে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, যেমন আমরা জানি যে বায়ু শূন্য কোনো স্থানে শব্দ উৎপন্ন করা হলেও সেই শব্দ আমরা শুনতে পাবো না, কারণ তার বিস্তার নেই, কোনো মাধ্যম ছাড়া সেটা চলাচল করতে পারবে না, ছড়িয়ে পড়তে পারবে না। তাহলে শব্দকে আপনি যান্ত্রিক বলছেন, তাড়িত চুম্বকীয় বলছেন না। আবার আরেকটা বিষয় খেয়াল করুন, আপনাদেরকে যদি একটা জিনিস বলি, বলেন তো দেখি যে আপনাদের কোন ঢেউটা বেশি ভালো লাগে, নদীর না সমুদ্রের? কমেন্টস করেন তো দেখি আপনাদের কোন ঢেউটা বেশি ভালো লাগে, নদীর? ম্যাক্সিমাম। যেমন আমার ইচ্ছাটা হচ্ছে, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্রের ঢেউটা ভালো লাগে খুব বেশি। তো আমরা এরকম একটা ঢেউ। তবে আবার একটা কথা বলে রাখি, আমাদের যে হৃদয়, এই হৃদয়ের মধ্যেও তো ঢেউ ওঠে না? এখন এই ঢেউকে কি দেখা যায়? মনের ঢেউটাকে কি দেখা যায়? বাংলা সিনেমা হলে দেখা যেত আর কি। তবে যে বিষয়টা, ইসিজি করলেই তো ওই গ্রাফিক্যাল এক্সপ্রেশনটা দেখা যাবে যে হৃদয়ের স্পন্দনটা কেমন, আসলে ঢেউটা কেমন। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে
আমরা যদি একটা ঢেউ এখানে কল্পনা করি, সেটা হচ্ছে ধরেন যে এইরকম এরকম একটা ঢেউ, যে ঢেউটা বাদিক থেকে, এই যে বাদিক থেকে যাচ্ছে কোন দিকে, ডান দিকে যাচ্ছে। একটা ঢেউ কল্পনা করলাম যে ঢেউটা বাদিক থেকে ডান দিকে যাচ্ছে। আর এখন যদি একটু খেয়াল করেন, এটা যাচ্ছে সামনের দিকে, বা থেকে ডান দিকে যাচ্ছে মানে সামনের দিকে যাচ্ছে। আমি একটা দাগ দিয়ে, একটা রেখা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা সামনের দিকে যাচ্ছে। এই যে সামনের দিকে যে সে যাচ্ছে, এই যাওয়ার সময় দেখা যাচ্ছে একবার উপরের দিকে উঠে যাওয়া, একবার নিচের দিকে নেমে যাওয়া, ঠিক আছে। এই যে উপরে উঠে যাওয়া, নিচে নেমে যাওয়া, অনেক সময় আমরা ফিজিক্সের ভাষায় অনেক ক্ষেত্রে বলে থাকি উত্থান পতন। তা আপনি যদি খেয়াল করেন, এই যে ঢেউটা, এটাও তো একটা তরঙ্গ। এই তরঙ্গটা যেদিকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি সঞ্চালনের দিক, তার সাথে কিভাবে সঞ্চালিত হচ্ছে, 90 ডিগ্রি, এই সমকোণে সঞ্চালিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ঢেউ যে তরঙ্গটা, সেটা সে যেদিকে যায়, যাকে আমরা বলছি সঞ্চালনের দিক, তার সাথে সে সমকোণে সঞ্চালিত হচ্ছে। কিন্তু শব্দের বেলায় কি এরকম কাহিনী আমরা দেখি? যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, ছোটবেলায় বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দ কিভাবে সঞ্চালিত হয় এটা বোঝানোর জন্য এরকম কিছু দাগ কাটা থাকতো না? এরকম কিন্তু কিছু দাগ কাটা থাকতো, মানে বায়ুর স্তর বোঝানোর জন্য। আমি যখন কোন একটা সাউন্ড উৎপন্ন করলাম, এই সাউন্ড, ধরেন এই যে সাউন্ডটা, এই সাউন্ড যখন চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ুর স্তরকে ধাক্কা দিল, এই দাগগুলো দিয়ে বোঝাচ্ছি বায়ুর স্তর। তো যখন বায়ুর স্তরকে ধাক্কা দিল, এই ধাক্কাটা যতটুকু পর্যন্ত প্রভাব ফেলবে, সেই স্তরগুলো বা সেই জায়গাগুলো কি হয়ে যাবে, সংকুচিত হবে, কাছাকাছি অবস্থান করবে। আর যতটুকু প্রভাব ফেলতে পারবে না, সেগুলো আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় থাকবে। তাহলে এটার সাপেক্ষে এটা হচ্ছে সংকোচন, এই অংশটুকু, আর এই অংশটা হচ্ছে কি, প্রসারণ। তাহলে এই সংকোচন, সামনের দিকে হচ্ছে প্রসারণ। প্রসারণ হয়েছে বিষয়টা এরকম না, আসলে বলছি এই কারণে ওইগুলো স্বাভাবিক আছে, কিন্তু এগুলো সংকুচিত হয়ে গেছে। কিন্তু এই ধাক্কার প্রভাবটা আস্তে আস্তে তো সামনের দিকে যাবে। যখন আবার সামনের দিকে যাবে, এইগুলো পূর্বের গুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, সামনের গুলো কাছাকাছি অবস্থান করে সংকুচিত অবস্থায় চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে সংকোচন আর হচ্ছে কি, প্রসারণ, এইভাবে সামনের দিকে সে অগ্রসর হচ্ছে। তাহলে সে যাচ্ছে সামনের দিকে, আর সংকোচন প্রসারণও হচ্ছে এই দিকে। তাহলে এই যে দুইটা রেখা, এই যে আমি এখানে দুইটা রেখা আঁকছি, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত বলেন তো দেখি? এই দুইটার যে মধ্যবর্তী কোণ, এরা কি মিলিত হয়েছে? এরা পরস্পর সমান্তরাল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0। তাহলে দেখা যাচ্ছে শব্দ যখন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, তখন সে যেদিকে যায়, তার যে সঞ্চালনের দিক, সেই সঞ্চালনের দিকের সাথে সে সমান্তরালে অগ্রসর হয়, সমান্তরালে অগ্রসর হয়। তাহলে একটা তরঙ্গ দেখলাম সমকোণে অগ্রসর হয়, আরেকটা তরঙ্গ দেখলাম সমান্তরালে অগ্রসর হয়। তাহলে দুইটার ধরন কি এক না ভিন্ন? অবশ্যই ভিন্ন। এটার উপর ভিত্তি করে যে সঞ্চালনের দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয় না সমান্তরালে সঞ্চালিত হয়, এর উপর ভিত্তি করে তরঙ্গকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। সেই দুইটা ভাগ একটু মুছে দিচ্ছি। সেই দুইটা ভাগের উপর ভিত্তি করে আমরা বলছি এই জিনিসটা, সেটা হচ্ছে যে সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আবার বলছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আরেকটা হচ্ছে কি, অনুপ্রস্থ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, এটা কিসের উপর ভিত্তি করে বলছি? সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে। সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে আমরা বলছি যে এটা আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অনুপ্রস্থ। তাহলে এখন একটা বিষয়, সেটা হচ্ছে কোনটাকে অনুপ্রস্থ বলবো, কোনটাকে অনুদৈর্ঘ্য বলবো। যদি আপনার সেটা হচ্ছে সমান্তরালে অগ্রসর হয়, কিভাবে? সমান্তরালে, যদি সমান্তরালে অগ্রসর হয় তাহলে আমরা বলবো অনুদৈর্ঘ্য। যদি সমকোণে অগ্রসর হয়, সমকোণে অগ্রসর হয় তাহলে আমরা বলবো অনুপ্রস্থ।
তাহলে নদীর যে ঢেউ, পানির যে ঢেউ আমরা যে দেখি, হ্যাঁ পানির যে ঢেউটা দেখি, পানির যে তরঙ্গটা, সেটাকে কি বলবেন, অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? পানির যে ঢেউটা সেটাকে অনুপ্রস্থ বলবেন না অনুদৈর্ঘ্য বলবেন, বলেন তো দেখি। পানির যে ঢেউটা সেটাকে আমরা বলবো অনুপ্রস্থ, আর শব্দটাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য, কারণ সে সমান্তরালে অগ্রসর হচ্ছে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, শব্দকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলছি, মাধ্যমের প্রয়োজন হয় এই কারণে, আবার সে কিভাবে সঞ্চালিত হচ্ছে, সমান্তরাল অগ্রসর হচ্ছে, এই হিসেবে আমরা বলছি সে হচ্ছে একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আপনি যদি মানে শব্দকে সংজ্ঞায়িত করতে চান, তাহলে বলতে হবে শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। আচ্ছা, ধন্যবাদ, অনেকে উত্তর দিয়েছেন। ঠিক আছে, তাহলে এখন তাহলে এই জিনিসটা বোঝা গেল কিনা, যান্ত্রিক বলছি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে, আর অনুদৈর্ঘ্য বলছি সে কিভাবে সঞ্চালিত হচ্ছে, এই যে সমান্তরালে সে সঞ্চালিত হয় তার উপর ভিত্তি করে আসলে বলছি যে অনুদৈর্ঘ্য। তাহলে এখন আমরা শব্দটা কি তার সংজ্ঞাটা লিখবো। কারো যদি স্ক্রিনশট প্রয়োজন হয় তাহলে এটা একটু নিয়ে নিতে পারেন, একটু নিয়ে নেন। আমরা এবার পরের ইসে চলে যাব, সংজ্ঞাটা আমরা লিখবো। এবার স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু জানান। তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ নিয়ে একটু বলবো, ঠিক আছে, যখন তরঙ্গের কনসেপ্টটায় যাব। শব্দটা একটু শেষ করি, হ্যাঁ সংজ্ঞাটা একটু শেষ করি, দুই একটা কথা বলে তারপর তরঙ্গ নিয়ে আলাদা আলোচনা আছে, ওটা করব। তাহলে এতটুকু স্ক্রিনশট যদি নেওয়া হয়, ওকে যদি হয়, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এখন শব্দটা কি সেটা আমরা একটু লিখবো। তাহলে শব্দ কি? যা আমাদের, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, আমি তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো করা যায়, ঠিক আছে, কারেন্ট চলে আসছে। তো করেছিল সেটা হচ্ছে শব্দ কিভাবে উৎপন্ন হয়। এই জিনিসটা তো আমরা জানি যে শব্দ কিভাবে উৎপন্ন হয়। লিখব শব্দ কিভাবে উৎপন্ন হয়। শব্দ কিভাবে উৎপন্ন হয় আমরা জানি, তারপরে একটা লাইনের জন্য এখানে আমরা একটু লিখব। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর সংজ্ঞা লিখেছেন আব্দুর রহমান। হ্যাঁ আব্দুর রহমান, খুব সুন্দর হয়েছে আসলে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে শব্দ কিভাবে উৎপন্ন হয়। শব্দ তো অনেকভাবে, একটা পাত্র, এটা হচ্ছে একটা ধরেন ধাতব দণ্ড, যখন আমরা এই ধাতব দণ্ডটা দিয়ে এই পাত্রের মধ্যে আঘাত করব, আঘাতের ফলে তার কোন একটা বস্তুকে আমরা আঘাত করছি, আঘাতের ফলে তার মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হচ্ছে, আর এই কম্পনই হচ্ছে কি শব্দ সৃষ্টির প্রধান কারণ। আর এই যে যখন আমরা এটাকে আঘাত করছি, আঘাতের ফলে যে কম্পনটা, এই কম্পনটা যে শব্দের উৎপন্ন করছে, এই শব্দটা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে কিভাবে সঞ্চালিত হচ্ছে। যদি আমরা বলি যে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এই শব্দটা কিভাবে সঞ্চালিত হচ্ছে, ওই যে একটু আগে দেখালাম, সেটা হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এবং সঞ্চালনের দিকের সাথে কিভাবে সঞ্চালিত হচ্ছে, সমান্তরালে। তাহলে সংকোচন প্রসারণ, আর হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে, অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে। তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে আমরা বলতে পারি যে শব্দ কিভাবে উৎপন্ন হয়, শুধু আমাদের এই জিনিসটা দরকার যে কম্পনের মাধ্যমে। কার মাধ্যমে? বস্তুর কম্পনের মাধ্যমে। তাহলে একটা বস্তুকে যখন আঘাত করছি তখন তার মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে, আর সেই কম্পনের মাধ্যমে যে শব্দটা উৎপন্ন হচ্ছে, এই শব্দটা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে পারস্পরিক যে সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে?
অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে, পারস্পরিক সংকোচন প্রসারণের মাধ্যমে, আর বস্তুর কম্পনই হচ্ছে শব্দ সৃষ্টির প্রধান কারণ। এই যে শব্দটা যে উৎপন্ন হলো সেটা আমরা সবাই জানি এবং বুঝি। এখন যদি বলা হয় হ্যাঁ কোনো বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়, রেকর্ড ক্লাস কি থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, রামচন্দ্র রেকর্ড থাকবে। আসলে এই সবগুলো ক্লাসই রেকর্ড থেকে যাবে এবং আজীবন রেকর্ড থাকবে। এবার একটা বিষয়, শব্দ কিভাবে উৎপন্ন হয় সেটা না হয় বুঝলাম শব্দের প্রকৃতি থেকে, কিন্তু এখন যদি প্রশ্নটা এইভাবে করা হয়, একটু মুছে দিচ্ছি, সবার যদি এটা তোলা হয়ে থাকে আমি একটু মুছে দিচ্ছি, কেমন? সেটা হচ্ছে যদি এখন এই জিনিসটা বলা হয় সেটা হচ্ছে আমরা কিভাবে শব্দ শুনতে পাই, আমরা কিভাবে শব্দ শুনতে পাই। আচ্ছা, আমরা কিভাবে শব্দ শুনতে পাই, তাহলে প্রথমে দেখলাম শব্দটা আসলে কি, তারপর জানলাম শব্দ কিভাবে উৎপন্ন হচ্ছে, বায়ু মাধ্যমে কিভাবে সঞ্চালিত হচ্ছে। এখন আমরা জানবো যে এই যে শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, আমরা মানুষ হিসেবে কিভাবে আমরা শুনতে পাচ্ছি এই শব্দগুলো। তো আমাদের মানব দেহের মধ্যে যে অঙ্গটা শব্দ তরঙ্গকে রিসিভ করে, যে অঙ্গটা শব্দ তরঙ্গকে রিসিভ করে সেটা আসলে কোন কোন অংশটা? অবশ্যই সেটা হচ্ছে কি কান। কানের এই যে অংশটা আমরা দেখি, অনেক সময় তো আদর করে বলি কানের লতি, নাকি কানের লতি বলি। তো যে বিষয়টা হচ্ছে যে এই যে কানের লতি বলছি, এই লতি কি খাওয়া যাবে? এই লতি তো খাওয়া যাবে না, বাট আমরা বায়োলজিক্যাল মিনিং অনুযায়ী বা মেডিকেল সায়েন্সের ভাষা অনুযায়ী মানবদেহের এই যে অংশটা বাইরের দিকে যে অংশটা কানের লতি বলি, এই অংশটাকে আসলে আমরা বলি পিনা। পিনা পিনা হচ্ছে কানের যে বাইরের দিকের অংশটা, আমরা বলতে পারি বহিকর্ণ। বহিকর্ণ কানের বাইরের দিকের যে অংশটা সেটাকে আমরা বলছি পিনা, যেটা হচ্ছে বহিকর্ণ। মোটামুটি ভাবে আমরা জানি যে কানকে তিনটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ আর হচ্ছে অন্তকর্ণ। বহি, মধ্য আর হচ্ছে কি অন্তকর্ণ। তো মধ্যকর্ণের মধ্যে আমরা দেখি যে ছোট ছোট তিনটা তরুণাস্থি থাকে, একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস আর হচ্ছে স্টেপিস। তো আমাদের যদিও বায়োলজির ক্লাস না, আমরা জাস্ট একটু বলছি এই জায়গাটায়, সেটা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট যে অস্থিটা, যদিও এটা একটা তরুণ অস্থি, মানবদেহের সবচেয়ে ছোট যে অস্থিটা সেটা হচ্ছে স্টেপিস। কোথায় থাকে? মধ্যকর্ণে থাকে, কানের মধ্যে থাকে। তো এই যে আচ্ছা, এই যে পিনার কথা আমরা যে বলছি, মূলত এই পিনাটা শব্দ তরঙ্গকে রিসিভ করে, আর কোনো শব্দ তরঙ্গ যখন এর মধ্যে এসে প্রবেশ করে, অর্থাৎ আমাদের বহিকর্ণে এসে পৌঁছায়, তখন এই শব্দ তরঙ্গটা বহিকর্ণ হয়ে প্রবেশ করে মধ্যকর্ণে। মধ্যকর্ণ হয়ে সে চলে যায় কোথায়? আমাদের অন্তকর্ণে। আর অন্তকর্ণের মধ্যে আমরা যদি দেখি যে অংশগুলো, তার মধ্যে প্রধান একটা জিনিস দেখবো যে এইরকম পেঁচানো একটা অংশ থাকে। এই পেঁচানো যে অংশটা, এই পেঁচানো অংশটার নাম আমরা দিয়েছি সেটা হচ্ছে ককলিয়ার। পেঁচানো অংশটার নাম হচ্ছে ককলিয়ার। আচ্ছা, তো মূলত যখন কোনো একটা শব্দ তরঙ্গ আমাদের বহিকর্ণে এসে পৌঁছায়, তখন এটা রিসিভ করার পর বাইরের অংশ থেকে মধ্যের অংশ প্রবেশ করে, মধ্য থেকে চলে যায় একদম ভিতরের অংশে। সেখানে যে পেঁচানো একটা অংশ থাকে, নাম হচ্ছে ককলিয়ার। এই ককলিয়ারের কাজ হচ্ছে যে শব্দ তরঙ্গটা প্রবেশ করলো, তার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে সে ধারণ করে, এবং ধারণ করে সে পাঠিয়ে দেয় আমাদের মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কে সে পাঠিয়ে দেয় এই শব্দের যে অনুভূতিটা। কিন্তু মস্তিষ্কে যে কোনো ধরনের সিগন্যাল পাঠানোর জন্য এই ককলিয়ারকে নিজে গিয়ে দিয়ে আসে না, যে কোনো সিগন্যাল পাঠানোর জন্য যে ব্যবহৃত হয় যে জিনিসটা, সেটা হচ্ছে স্নায়ু। এখন এখানে কোন স্নায়ুটা কাজ করছে? শব্দের সাথে, শব্দের অনুভূতির সাথে আমাদের যে স্নায়ুটা জড়িত, তার নাম হচ্ছে অডিটরি স্নায়ু। তার নাম কি? অডিটরি স্নায়ু।
তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, কোনো শব্দ তরঙ্গ যখন বহিকর্ণে এসে পৌঁছায় মধ্যকর্ণ হয়ে অন্তকর্ণে প্রবেশ করলেই ককলিয়ার সেই শব্দের অনুভূতিটাকে ধারণ করে অডিটরি স্নায়ুর মাধ্যমে তা আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। আর শুধু পৌঁছে দিলেই হবে না, যদি এই পৌঁছে দেওয়ার পর এই শব্দের যে অনুভূতির যে স্থায়িত্বকাল সেটা যদি আপনার 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা বলি 0.1 সেকেন্ড, এই শব্দানুভূতির স্থায়িত্বকাল যদি 0.1 সেকেন্ড হয়, তাহলেই কেবল ওই শব্দটাকে আমরা শুনতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ এসে প্রবেশ করলো, অন্তকর্ণের ককলিয়ারের কাছে যখন পৌঁছায় তখন সে কি করে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, এবং তার অনুভূতির স্থায়িত্বকাল যদি কমপক্ষে 0.1 সেকেন্ড হয়, তাহলে ওই শব্দটাকে আমরা শুনতে পারি এবং বুঝতে পারি। তাহলে কানের কোন অংশটি শব্দ তরঙ্গের অনুভূতিকে ধারণ করে? সেটা হচ্ছে, আমরা যদি বলি ককলিয়ার। কোন স্নায়ু কান থেকে শব্দের অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছে দেয়? সেটা হচ্ছে অডিটরি স্নায়ু। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। এই যে তিনটা গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে করতে পারবো। কানের মধ্যে অন্তকর্ণে থাকা ককলিয়ার অংশটি শব্দ তরঙ্গের অনুভূতিকে ধারণ করে, অডিটরি স্নায়ু সেটাকে কান থেকে মস্তিষ্কে পৌঁছে দেয়, আর স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এক্সট্রা একটা তথ্য, মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস সেটাকে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম, আর সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, যেটা আমরা জানি পায়ের মধ্যে থাকে আর কি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, আমরা এই যে এইভাবে শব্দটাকে শুনতে পাই, এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা যে আমরা কিভাবে শব্দটাকে শুনতে পাই? ওয়ালাইকুম আসসালাম শামীম ওয়ালুদ। আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। জি, একটা স্ক্রিনশট নেওয়া হলে আমি একটু মুছে দিচ্ছি। কোন শব্দ তরঙ্গ ককলিয়ার নামক অংশটি এই শব্দের অনুভূতিকে, অডিটরি স্নায়ুর মাধ্যমে কমপক্ষে আমরা, তো এখন একটা বিষয় এখানে আমরা আন্ডারলাইন করব যে রিসিভ করছে আমাদের বহিকর্ণ শব্দ তরঙ্গের অনুভূতিটাকে, মধ্যকর্ণে প্রবেশ করলে মধ্যকর্ণের একটা অংশ নাম হচ্ছে ককলিয়ার, সে শব্দের অনুভূতিকে অডিটরি স্নায়ু, এই যে অডিটরি স্নায়ু এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে আমাদের মস্তিষ্কে, আর শব্দানুভূতির যে স্থায়িত্বকাল সেটা 0.1 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা পড়ার পর যদি মার্ক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভাবে পড়াটা হবে, লিখিত লেখাটা হয়ে যাবে, লেখার প্র্যাকটিসটাও হবে, পাশাপাশি আমরা প্রিলির জন্য কিছু ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে নিতে পারবো। তাহলে আমরা জানলাম যে শব্দটা কিভাবে উৎপন্ন হচ্ছে, শব্দ আমরা কিভাবে শুনতে পাচ্ছি, এবং শব্দ জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। পৌঁছায়, হ্যাঁ, তখন তো মধ্যকর্ণ হয়ে আব্দুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর। এত দ্রুত মানে ফেসবুকে টাইপ করতেছেন কিভাবে আব্দুর রহমান? আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি লেখা হয়ে যায়, আপনাদের লেখা হয়ে গেলে একবার ওকে লিখবেন, ওকে লিখলে আমরা এর পরের জিনিসটুকু নিয়ে আলোচনা করব। জি, লেখাটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে লিখবেন একবার, ওকে লিখলে তাহলে আমরা এর পরের জিনিসটুকু নিয়ে আলোচনা করব। পরের যে টপিকটা সেটা হচ্ছে টপিক নাম্বার 2, লিখবেন তরঙ্গ। জাস্ট আলাদা আলাদাভাবে পরিচয় যাব। তরঙ্গটা কি, এই এক কথায় আপনি কি বলবেন আসলে যে তরঙ্গটা কি? প্লিজ একটু জানাবেন এক লাইনে বা এক কথায় যে তরঙ্গ জিনিসটা কি, সেটাকে আপনি কি বলবেন, বা তরঙ্গের মূল কাজটা কি আসলে?
আসলে আমরা যদি বলি যে তরঙ্গের যে মূল কাজটা বা মূল ধরনটা সেটা হচ্ছে শক্তি সঞ্চালন করা। এখন ধরেন আমরা তরঙ্গকে, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা একজন লিখেছেন এর মধ্যে খুব কমন একটা সিন, সেটা হচ্ছে যে বাচ্চারা শাপলা ফুল তৈরি করে তার সামনে একটা ঢেউ সৃষ্টি করে। আমি ঢেউ দিতে গেলে আমার যে ঢেউ সৃষ্টি হবে, আমার তো পেটের ঢেউটাই আপনারা দেখতে পাবেন, আসলে আমি তো ওই ঢেউটা দেখাতে পারছি না। তবে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব কমন একটা ডিসপ্লে হচ্ছে বাচ্চারা শাপলা ফুল তৈরি করে তার সামনে একটা ঢেউ সৃষ্টি করে। এই যে একটা ঢেউ সৃষ্টি করে, তো যদি আমরা ওই বাচ্চাদের দিকে একটু খেয়াল করি, ঠিক আছে, যেমন ধরেন নদীর মধ্যে যে ঢেউটা সৃষ্টি হয় সেটা তীরে এসে আঘাত হানে, ঠিক একই রকমভাবে সমুদ্রের মধ্যে যে ঢেউটা সৃষ্টি হয় সেটাও তীরে এসে আঘাত হানে। কিন্তু আমি যদি স্বাভাবিকভাবে একটু বলতে চাই যে নদীর মধ্যে যে ঢেউটা সৃষ্টি হলো স্বাভাবিক ঢেউয়ের ক্ষেত্রে বলছে, অস্বাভাবিক কোনো কিছু না, সেটা তীরে এসে যতটা জোরালোভাবে আঘাত হানবে সমুদ্রের ঢেউটা তার চেয়ে কম জোরালোভাবে আঘাত হানবে না বেশি জোরালোভাবে আঘাত হানবে? অবশ্যই নদীর চাইতে সমুদ্রের যে ঢেউটা সেটা তীরে এসে আরো বেশি জোরালোভাবে আঘাত হানবে স্বাভাবিকভাবে। আচ্ছা, তো জোরালোভাবে আঘাত হানতে হলে তার মধ্যে কি থাকা প্রয়োজন? শক্তি। ঢেউটা যদি তরঙ্গ হয়, এই কারণেই বলছি সে আসলে মূলত মূল যে কাজটা করতেছে সে কি করতেছে, শক্তিকে ট্রান্সফার করতেছে এক জায়গা থেকে অন্য জায়গায়, শক্তিকে সঞ্চালন করছে। আচ্ছা, শক্তিকে সঞ্চালন করছে। এখন বাচ্চারা যে ঢেউটা সৃষ্টি করলো, এই ঢেউটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই কথাটার অর্থ যদি আমরা এইভাবে রিপ্লেস করি যে শক্তিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এটা বলা যায়। আচ্ছা, এখন বাচ্চাদের দিকে যদি ভালোভাবে তাকাই, সেই বাচ্চাগুলো দেখবেন একটা নির্দিষ্ট সময় পর পর বসে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, কেউ কেউ বসে যায় কেউ কেউ উঠে যায়, কিন্তু সবাই যদি নিয়ম না মেনে নিজেদের মতো করে বসতো আর উঠতো তাহলে এটাকে একটা বিশৃঙ্খল অবস্থা মনে হতো এবং ঢেউ কিন্তু সৃষ্টি হতো না, দূর থেকে এটাকে দেখতে ভালো লাগতো না, মনে হতো একটা বিশৃঙ্খল অবস্থা। তাহলে বাচ্চারা কিন্তু নিয়ম মেনে মেনে বসে যাচ্ছে আবার উঠে যাচ্ছে। এই যে বাচ্চাদেরকে, প্রত্যেকটা বাচ্চাকে এক একটা যদি বস্তু কণা মনে করা যায়, তাহলে বস্তু কণাগুলোর মধ্যে যে নড়াচড়া, ঠিক আছে, এই নড়াচড়া বা আন্দোলন, ঠিক আছে, যখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে হবে, হ্যাঁ একটা নির্দিষ্ট নিয়ম মেনে হবে, তখন একটা শর্ত মেনটেন করে হবে, শৃঙ্খলা মেনে হবে, তখন সেই আন্দোলনটাকে আমরা বলি পর্যায়বৃত্ত আন্দোলন। আমরা যখন গতিবিদ্যা পড়ব তখন পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানবো। আপাতত বলছি যে এই যে পর্যায়বৃত্ত যে আন্দোলনটা, এই আন্দোলনটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে। বিষয়টা কেমন? নর্মালি যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাটাকে যদি আপনি দেখেন, সে মিনিটের যে কাঁটাটা বা 60 সেকেন্ডের কথাটা বলি, সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড হলেই দেখা যায় যে এই যে 12-12 ঘর থেকে যাত্রা শুরু করে সে আবার 60 সেকেন্ড হলে এই জায়গায় চলে আসে। প্রত্যেকটা বার সে এই একই দিক থেকে ঘুরতেছে এবং নির্দিষ্ট সময় পর পর সে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে একই গতিতে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। এই জিনিসটাকে যেহেতু নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। যেমন এইভাবেও বলা যায়, ধরেন আমি হচ্ছে ধরেন এইখান থেকে এই জায়গায় যাব 1 2 3, আবার এদিক থেকে এদিকে আসবো 1 2 3, এই যে আমি গেলাম এবং আসলাম, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর পর যদি করতে থাকি তাহলে এটাকে আমরা পর্যায়বৃত্ত আন্দোলন বলতে পারবো। তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত মেনটেন করে যখন একটা আন্দোলন হচ্ছে, গতিটা বজায় রাখতেছে, তখন সেটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত আন্দোলন। এই যে বাচ্চারা একটা নির্দিষ্ট সময় পর পর বসে যাচ্ছে উঠে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত আন্দোলন। তাহলে তরঙ্গ এই জিনিসটাকে আমরা বলছি শক্তি সঞ্চালন করছে, এবং এই আন্দোলনটা যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় বস্তু কণা দ্বারা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। এবার একটু খেয়াল করবেন, কোনো বাচ্চা এই ঢেউটা সৃষ্টি করার সময় তাদের জায়গা কি পরিবর্তন করে ফেলে? তাদের জায়গা কিন্তু পরিবর্তন করে ফেলে না, তারা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকে, শুধু বসে যায় উঠে দাঁড়ায়, বসে যায় উঠে যায়। তাহলে তারা যদি বস্তুকণা, তাদেরকে যদি বস্তুকণা বলি, তাহলে তাদের জায়গা যেহেতু পরিবর্তন হয় না স্থায়ীভাবে, তার মানে তারা স্থানান্তরিত হয় না, স্থানান্তরিত হয় না। কিন্তু আপনি বলতে পারেন যে ঢেউ যখন সৃষ্টি হয় বস্তুকণাগুলো কি নড়ে না? হ্যাঁ নড়ে। এই যে ধরেন আমি একটা বস্তুকণা,
আমার এই পাশে একটা বস্তুকণা আছে, এই পাশে একটা বস্তুকণা আছে, এরকম অনেকগুলো ব্যক্তি মনে করেন দাঁড়ায় আছে। আমাকে কেউ একজন ধাক্কা দিল, সেই শক্তিটা আমি নিলাম, আমি আবার এই শক্তিটা তাকে দিয়ে দিলাম। ধরে আমি যদি একটু নড়িও, তারপর আবার আগের পজিশনে ফিরে আসবো। অর্থাৎ স্থানান্তরটা যদি হয়ও, সেটা পার্মানেন্টলি স্থানান্তর হবে না, সে আবার আগের জায়গায় ফিরে আসবে। এই কারণে আমরা বলছি যে পার্মানেন্টলি স্থানান্তরিত করবে না, স্থায়ীভাবে স্থানান্তরিত করবে না, শক্তি সঞ্চালন করবে। এবং আন্দোলনটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। এই তিনটা ধর্ম যদি থাকে, তাহলে তাকে আমরা বলতে পারবো তরঙ্গ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে এখন যদি আমরা সংজ্ঞাটা দাঁড় করাতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত আন্দোলন, যেহেতু শব্দ নিয়ে আলোচনা করছি, তাহলে শব্দ তো মাধ্যম লাগবে, ঠিক আছে? তাহলে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালনের সময় ওই মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে আবার বলছি, 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে কি সঞ্চালন করবে? শক্তি সঞ্চালনের সময় মাধ্যমের, যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের কণাগুলোকে সেই স্থায়ীভাবে স্থানান্তর করবে না, সেই আন্দোলনটাকে আমরা নাম দেব কি? তরঙ্গ। তরঙ্গের যে সংজ্ঞাটা, হ্যাঁ, তরঙ্গের যে সংজ্ঞাটা, তাহলে আমরা এবার একটু লিখে ফেলি, ঠিক আছে? মুছে দিচ্ছি, একটু লিখে ফেলি তাহলে। একটু লিখে ফেলি, তাহলে লেখা যায় যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে বলতে ওই পর্যায়বৃত্ত আন্দোলনকে তাকে তরঙ্গ বলে। তাহলে যেটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, শক্তি সঞ্চালন করবে এবং স্থায়ীভাবে স্থানান্তর করে না। মাশাআল্লাহ, আনোয়ার হোসেন এত দ্রুত মানে টাইপ করে এত বড় লেখাটা লেখেন কিভাবে? মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছে রীতিমতো যে আপনারা এটা কিভাবে লিখছেন আসলে। তো যাই হোক, সংজ্ঞাটা কি লেখা হয়েছে কিনা, জাস্ট এর কাজ ক্লিয়ার? এই যে তরঙ্গের কথাটা যে বললাম, তরঙ্গের শ্রেণী বিভাগটাই যদি আসি, সাধারণ যে শ্রেণী বিভাগ যতটুকু আমাদের দরকার, সাধারণ শ্রেণী বিভাগ অনুযায়ী যদি বলি, সেটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে আমরা বলেছিলাম 2 ভাগে ভাগ করা যায়। মাধ্যম লাগবে নাকি লাগবে না, মাধ্যমের প্রয়োজনীয়তা, মাধ্যমের প্রয়োজনীয়তা, এটার উপর ভিত্তি করে যদি আমরা তরঙ্গকে ভাগ করতে চাই, তাহলে 2 ভাগে ভাগ করা যাবে। নাম্বার 1 বলেছিলাম, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মাধ্যম লাগে, অর্থাৎ যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যম লাগে তাকে আমরা বলছি যান্ত্রিক। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলছিলাম, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ। আচ্ছা, আরেকটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাড়িত চুম্বকীয় তরঙ্গ মাধ্যম লাগে না, তো মাধ্যম যেহেতু লাগে না, যেমন আলো। আচ্ছা, তাহলে মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তরঙ্গের বৈশিষ্ট্য।
আচ্ছা, মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি, যান্ত্রিক আর হচ্ছে কি তাড়িত চুম্বকীয়। মাধ্যম লাগলে বলবো যান্ত্রিক, মাধ্যম না লাগলে বলবো তাড়িত চুম্বকীয়। এবার তরঙ্গকে আরো একটা দিক থেকে আমরা ভাগ করতে পারবো, ওই যে বলেছিলাম সঞ্চালনের দিক। সঞ্চালনের দিকের সাথে সে কিভাবে অগ্রসর হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা তাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। বলেছিলাম একটা হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থ অনেক সময় আমরা বলি আর তরঙ্গ। কিভাবে সঞ্চালিত হয় সেটা হচ্ছে সমকোণে। অর্থাৎ আমরা যদি বলি যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয় তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। যেমন আমরা বলতে পারি আলো, ঠিক আছে, আমরা বলতে পারি পানির ঢেউ, হ্যাঁ, বা পানির তরঙ্গ, আমরা বলতে পারি যে বেতার। তাহলে দেখা যায় এই অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে মাধ্যম প্রয়োজন হয় এমনও কেউ আছে, আবার মাধ্যম প্রয়োজন হয় না এমনও কেউ আছে। বাট আমরা তো এখানে মাধ্যমের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করছি না, সেটা আমরা আগেই করে ফেলেছি। এই জায়গায় মূলত আমরা করছি সেটা হচ্ছে কিভাবে সঞ্চালিত হচ্ছে সেভাবে। তাহলে অনুপ্রস্থ বা আর তরঙ্গ যেটা সঞ্চালনের দিকের সাথে কিভাবে সঞ্চালিত হচ্ছে, সমকোণে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য বা যাকে আমরা বলি দীঘল তরঙ্গ বা বলি লম্বিক তরঙ্গ। কিভাবে সঞ্চালিত হয়, সমান্তরালে। আর এর এক্সাম্পলটা আমরা বলতে পারি যেমন হচ্ছে শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ ইত্যাদি। আর হচ্ছে লম্বিক তরঙ্গ। তাহলে দেখা যাচ্ছে আমরা তরঙ্গের শ্রেণী বিভাগটা নিয়ে আগে করলাম। তারপর হচ্ছে ওইখানে বৈশিষ্ট্য লেখা একটা দিয়েছি। এই জায়গায় একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। এটা একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের, যারা লিখবেন তারা একটু পোস্ট করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আর তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে, অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, লিখে দেখাবেন। তারপর যদি না মানে আমি প্লিজ আমাকে তাহলে মুছে দিন। শুধু সায়েন্স যারা তাদেরকে ফোকাস করে পড়ানো যাতে যায় না, বিশেষ শব্দের প্রাবল্য। আমার তো একদম পুরো সব টাইপ করে ফেলতেছে, দেখা যায় এত ফাস্ট কিভাবে না। কম আগে তো বোঝা উচিত যে বিষয়টা প্রাবল্যটা কি। তবে একটা সিদ্ধান্ত দিবেন একটু পরেই, মানে এই জিনিসটা দিয়ে তারপর আমরা শেষ করে দেব। সেটা হচ্ছে যে প্রাবল্য ও তীব্রতা, শব্দের প্রাবল্য ও তীব্রতা এক জিনিস না ভিন্ন জিনিস? শব্দের প্রাবল্য ও তীব্রতা এক। বেল, ডেসিবেল 95, রাতের আকাশ, মাশাআল্লাহ, খুবই ভালো। জাস্ট প্রাবল্য আর তীব্রতা কি এক জিনিস না ভিন্ন? আচ্ছা, সময়। বাট যদি বলে ব্যবহারিক একক, তাহলে অবশ্যই সেটা আমরা অ্যান্সার করব ডেসিবেল, বা আমরা এইভাবেও তো লিখে থাকি সংক্ষেপে ডিভি, ডেসিবেল ব্যবহারিক একক। কারণ গণনার সুবিধার্থে আমরা যখন গাণিতিক হিসাবগুলো করতাম, বেল তো একটা বড় মাপের একক, এটা হচ্ছে একটা বড় মাপের একক। এই কারণে বেলের 10 ভাগের 1 ভাগ গাণিতিক হিসাবে সুবিধা পাওয়ার জন্য তার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ ডেসিবেল এককে আমরা শব্দের প্রাবল্যের যে বিষয়টা, হ্যাঁ, প্রাবল্যের বিষয়টা আমরা আসলে নির্ণয় করে থাকি। আর শব্দের প্রাবল্য কত হলে তা শব্দ দূষণ, আসলে 120 সেটা হলে শব্দ দূষণ, এই কথাটা সত্য। তবে মাধ্যমিকের যে জীববিজ্ঞান বইটা, বিশেষ করে ওল্ড ভার্সনের যে বায়োলজি যে বইটা, তার একটা অধ্যায় ছিল জীব পরিবেশ নামে। সেখানে একটা রেফারেন্সে লেখা আছে যে সাধারণত শব্দের তীব্রতা 80 ডেসিবেল হলে তা শব্দ দূষণ হিসেবে বিবেচিত।
সাধারণত শব্দের তীব্রতা 80 ডেসিবেল হলে তা শব্দ দূষণ হিসেবে বিবেচিত। যদি বলে প্রাবল্যের একক, বেল থাকলে, ডেসিবেল থাকলে অবশ্যই বেলকে আমরা প্রাধান্য দেব, আর যদি বেল না থাকে তাহলে ডেসিবেলই। আর যদি বলে ব্যবহারিক একক তাহলে অবশ্যই সেটা হবে কি ডেসিবেল। প্রাবল্য কত হলে তা শব্দ দূষণ হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে 80 ডেসিবেল। আমি প্রশ্ন করেছিলাম যে প্রাবল্য আর তীব্রতা এক জিনিস কিনা, সেটা কিন্তু অবশ্যই ভিন্ন বিষয়, অবশ্যই ভিন্ন বিষয়। ঠিক আছে, অবশ্যই ভিন্ন বিষয়। কিভাবে, এই জিনিসটাই এখন একটু বলবো। ঠিক আছে, তবে এখানে এক্সট্রা কয়েকটা মানে উত্তর একটু বলে দিই। যেমন 80 ডেসিবেল হলে আপনারা বলছেন শব্দ দূষণ, ঠিক তেমনি একজন বলেছেন যে স্যার 95 ডেসিবেল, সেটা তো অবশ্যই শব্দ দূষণ। তবে এখানে যেটা বলা হয়ে থাকে যে বিষয়টা, 95 ডেসিবেল হলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে, শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। শব্দের তীব্রতা বা মানে শব্দের প্রাবল্য যদি আপনার কি হয় 95 ডেসিবেল, তাহলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি হয় 105 ডেসিবেল, তাহলে যে জিনিসটা সেটা হচ্ছে যে বধির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বধির হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 80 ডেসিবেল হলে বলবো শব্দ দূষণ, 95 ডেসিবেল হলে শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে, 105 হলে বধির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, অনেকেই বলছেন যে প্রাবল্য আর তীব্রতা এক জিনিস, না আসলে এটা ভিন্ন জিনিস, সেই জিনিসটাই বলছি আর কি এখন। কেমন, তো যদি লেখা হয়ে যায় তাহলে আমি একটু মুছে দিব, একটু মুছে দিচ্ছি। দুটো বিষয়কে এখন একটু ক্ল্যারিফাই করে দিই, তাহলে আমাদের মোটামুটি ভাবে হয়ে যাবে আসলে এই জায়গাটা থেকে। আচ্ছা, সেটা হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। শব্দের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা তিনটা জিনিস পাবো। শব্দের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা তিনটা জিনিস পাবো। প্রধানত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। একটা হচ্ছে লাউডনেস, যাকে আমরা বলছি শব্দের প্রাবল্য। একটাকে বলছি পিচ, সেটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। আর আরেকটা বলছি কোয়ালিটি, এটা হচ্ছে গুণ। শব্দের ক্ষেত্রে তিনটা মৌলিক বৈশিষ্ট্য। ওই যে একজন অল্প মূল্যে কোর্সের অফার দিয়ে দিছে দেখা যায়। আচ্ছা, শব্দের বৈশিষ্ট্যের মধ্যে তিনটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে লাউডনেস, পিচ, কোয়ালিটি। বাট এইখানে কিন্তু একটা কথা আসেনি, সেটা হচ্ছে তীব্রতা। আসলে শব্দের তীব্রতাকে আমরা ইংরেজিতে বলি সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি। তো এই যে প্রাবল্য আর তীব্রতা, এই দুটো বিষয় আসলে কি, হ্যাঁ, এই দুটো বিষয় কি এবং এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্যটা কোন জায়গায়, সেটাই আমরা আসলে মূলত এখন একটু দেখার যে বিষয়টা সেটা চেষ্টা করব। তাহলে শব্দের তিনটা মৌলিক বৈশিষ্ট্যের নাম যদি লেখা হয়, এবার এই দুটোর মধ্যে আগে একটু পার্থক্য দেখে নিব, সেটা হচ্ছে প্রাবল্য এবং হচ্ছে তীব্রতা। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে এক পাশে লিখছি শব্দের প্রাবল্য, আরেক পাশে লিখছি শব্দের তীব্রতা। একটা হচ্ছে লাউডনেস আর আরেকটা হচ্ছে ইন্টেন্সিটি ইংরেজিতে। আচ্ছা, মূলত এই যে ধরেন, ঠিক আছে, আমি আপনাদের সামনে এসে এই যে আমি এতক্ষণ কিছু মানে এই যে সামান্য 5 থেকে 10 সেকেন্ডের জন্য যে কিছু মানে বলার চেষ্টা করলাম, এটা কি আপনারা শুনতে পেরেছেন? আপনারা কিন্তু শুনতে পাননি,
আপনারা হয়তো বলতে পারেন আমি কথা বলিনি, শুধু ঠোঁট লাগিয়েছি। না, আমি আস্তে আস্তে কথা বলেছি, এতটাই আস্তে বলেছি যেটা বুঝতে পারেননি। আবার এখন যখন বলতেছি তখন আগের তুলনায় আরো জোরালো ভাবে শোনা যাচ্ছে। তাহলে আসলে প্রাবল্যের যে বিষয়টা, এই বিষয়টা মূলত নির্ভর করে শ্রোতার উপর। শ্রোতার উপর কোনো সোর্স থেকে, কোনো উৎস থেকে যখন শব্দ উৎপন্ন করা হয়, কোনো উৎস থেকে যখন শব্দ উৎপন্ন করা হয়, এই শব্দটা শ্রোতার কাছে কখনো কম মনে হতে পারে, কখনো বেশি মনে হতে পারে। এই জিনিসটাকে আমরা বলি লাউডনেস বা প্রাবল্য। ধরেন টিভি দেখছেন আপনি, আপনার ঘরে কেউ এসে বা আপনার পরিবারের একজন সদস্য এসে বললো এই সাউন্ড একটু বাড়ায়, কম শোনা যাচ্ছে। আপনার কাছে ওইটা যথেষ্ট, বাট তার কাছে ততটা লাউড না। সে চাচ্ছে আরেকটু সাউন্ড বাড়িয়ে দিলে সে আরো শুনতে ভালো লাগে, মানে আর ভালো শুনবে। তাহলে দেখা যাচ্ছে এই যে বিষয়টা, এই প্রাবল্যের যে বিষয়টা, এটা মূলত নির্ভর করে কিসের উপর? শ্রোতার উপর। শ্রোতা সেই শব্দটাকে কিভাবে নিচ্ছে, হ্যাঁ, তার কাছে কম হচ্ছে না বেশি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি প্রাবল্য বা লাউডনেস। আর এটারই একক হচ্ছে ওই যে আমরা বলেছিলাম প্রধানত হচ্ছে বেল। আর বেল যদি অপশনে না পাই তাহলে দাগাবো হচ্ছে কি ডেসিবেল। এই হচ্ছে বিষয়টা। আর এই যে তীব্রতা, এই তীব্রতাটা হচ্ছে উৎসের উপর নির্ভর করে। উৎসের উপর নির্ভর করে, অর্থাৎ উৎস থেকে যে শব্দটা বের হচ্ছে মূলত ওই জিনিসটাকে আমরা তীব্রতা বলতে পারি। কিন্তু এই সংজ্ঞাটা যদি দাঁড় করাতে চাই তাহলে ধরেন এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স, এখান থেকে শব্দ উৎপন্ন করা হলো, এই চারিদিকে ছড়িয়ে পড়লো। এই চারিদিকে যখন ছড়িয়ে পড়তেছে, এখানে মনে করেন এটা হচ্ছে একটা ক্ষেত্র, এটা হচ্ছে একটা ক্ষেত্র, এবং এই ক্ষেত্রটার মান মনে করেন যে 1 বর্গ মিটার বা একক ক্ষেত্রফল। সাধারণত কোন একটা তলের একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি একক সময়ে প্রবাহিত হয় তাকেই মূলত কি বলা হয়? তীব্রতা। এটা কিন্তু এই তীব্রতার যে বিষয়টা, এটা কিন্তু শ্রোতার উপর নির্ভর করছে না। যখনই শ্রোতার উপর নির্ভর করছে তখন তাকে আমরা বলবো প্রাবল্য, কিন্তু উৎস থেকে যে শব্দটা বের হচ্ছে সেটাকে আমরা বলবো কি আসলে মূলত তীব্রতা। আর সংজ্ঞাটার বেলায় যেটা বলা হচ্ছে, একটা ক্ষেত্রের মধ্য দিয়ে একক সময়, অর্থাৎ ক্ষেত্রফলটার মান হচ্ছে 1 একক, মানে একক ক্ষেত্রফল, সময়টাও হবে একক সময়, মানে হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকেই বলছি কি তীব্রতা। তাহলে এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, যে এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। শব্দের তীব্রতা বলে। আচ্ছা, এই জায়গাটা একটু যদি ভালোভাবে খেয়াল করেন, এই জায়গাটা যদি একটু খেয়াল করেন একটা বিষয়, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি, শব্দের তীব্রতা, এটাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে যদি প্রকাশ করি, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলছি কি, এই সমীকরণটা ই দিয়ে বোঝাচ্ছি শক্তি, এ দিয়ে বোঝাচ্ছি কি ক্ষেত্রফল এরিয়া, আর টি দিয়ে বোঝাচ্ছি কি সময়। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকেই আমরা বলছি কি শব্দের তীব্রতা, যেটা নির্ভর করে মূলত কার উপর? উৎসের উপর। উৎস থেকে যে শব্দটা বেরোচ্ছে তা, সেটাকে বলছে। এখন এই যে শক্তিকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যায় হচ্ছে ক্ষমতা। তাহলে কি পাওয়া যায়? ক্ষমতা। আর ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পাওয়ার, এটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, এখানে রয়ে গেল হচ্ছে 1/a ইন্টু লেখা যায় কি ই বাই হচ্ছে টি, তাহলে 1/a ইন্টু লেখা যায় কি পি। এই পিটা যদি উপরে দেই তাহলে আই সমান সমান কি দাঁড়াচ্ছে? আই সমান সমান দাঁড়াচ্ছে পি বাই এ। ক্ষমতার একক কি? ওয়াট।
ক্ষমতার যে একক সেটা হচ্ছে ওয়াট, যাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গমিটার। তাহলে এটা কি দাঁড়াল ডব্লিউ ইনভার্স বর্গমিটার। তাহলে এই যে এককটা এটাকে আমরা বলছি ক্ষমতার একক, সেটা হচ্ছে কি ওয়াট। তাহলে এটা হচ্ছে আপনার শব্দের তীব্রতার একক। তাহলে এখন একটা বৈশিষ্ট্য খেয়াল করুন, শব্দের তীব্রতা সেটা হচ্ছে উৎসের উপর নির্ভর করবে, শব্দের প্রাবল্য সেটা হচ্ছে শ্রোতার উপর নির্ভর করবে। উৎস থেকে যে শব্দ বের হয় সেটা হচ্ছে তীব্রতা দ্বারা নির্ধারিত হবে, আর হচ্ছে শ্রোতা যেটা শুনবে সেটা হচ্ছে কি প্রাবল্য। শব্দের প্রাবল্যের যে একক সেটা হচ্ছে বেল বা ডেসিবেল, আর শব্দের তীব্রতার যে একক সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে তো আমরা অনেক সময় এইভাবেও লিখি যে ভাগ দিয়েও লেখা যায় ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে শব্দের তীব্রতা এবং হচ্ছে শব্দের প্রাবল্য এই দুটো জিনিস এক না, এই দুটো জিনিস কি ভিন্ন। একটা শ্রোতার উপর নির্ভর করে, আরেকটা উৎসের উপর নির্ভর করে। যদি এই জিনিসটুকু ক্লিয়ার হয় তাহলে বাকি দুইটা বিষয় আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ঠিক আছে? একটু বলে দিচ্ছি, বলে দিয়ে আমরা শেষ করে দিব। অনেকক্ষণ ধরে আপনাদেরকে বিরক্ত করছি, প্রায় 10:45 হয়ে গেছে। এই জিনিসটা দাঁড়ালো, যদি বলে প্রাবল্যের একক তাহলে আমরা বলবো বেল বা ডেসিবেল, প্রাবল্যের একক যদি বলে। আর যদি বলে তীব্রতার একক তাহলে ওয়াট, বাংলায় যদি লিখি ওয়াট পার বর্গমিটার। আচ্ছা, এবার হচ্ছে বাকি যে দুইটা বিষয়, একটা হচ্ছে পিচ বা তীক্ষ্ণতা, আর আরেকটা হচ্ছে কোয়ালিটি বা গুণ। জাস্ট এই দুটো বিষয় একটু বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি এখনই। তীক্ষ্ণতা, আমরা তীক্ষ্ণতাকে বলছি ইংরেজিতে পিচ। আর 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোয়ালিটি বা গুণ। আসলে যদি তীক্ষ্ণতার কথাটা বলি তাহলে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একটা উৎস যখন সে শব্দ উৎপন্ন করছে বা তার থেকে শব্দ বের হচ্ছে, এই শব্দটা যখন আমরা শুনতেছি তখন এক ধরনের অনুভূতি হচ্ছে। আর এই অনুভূতিটা যদি হয় খারাপ তাহলে সেটাকে আমরা পিচ বলতে পারি। বিষয়টা কেমন? ধরেন বাসাবাড়িতে আগেরকার দিনে যেটা হতো, বা মানে হচ্ছে বাসনগুলো সেটা হচ্ছে বালি দিয়ে যখন মাজতো তখন কিচকিচ একটা শব্দ হতো না? তাহলে এই কড়াই বা বাসন আমরা যখন বালি দিয়ে যখন মাজা হয় তখন যে শব্দটা হয় সেই শব্দটাকে আমরা বলতে পারি কি তীক্ষ্ণতা। কারণ এই শব্দের অনুভূতিটা কি ভালো না খারাপ? খারাপ। তাহলে শব্দের যে তীব্রতা, উৎস থেকে যে শব্দটা আসতেছে এই শব্দের যে তীব্রতাটা, এই অনুভূতিটা যদি হয় খারাপ তাহলে সেটাকে আমরা বলছি কি তীক্ষ্ণতা। যেমন এটা হতে পারে যে আগেকার সময় যে চক দিয়ে বোর্ডে যখন লিখতো তখন ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হতো, এটাকে আমরা বলতে পারি কি তীক্ষ্ণতা। তবে একটা মজার বিষয় এখানে আমরা একটু বলতে পারি, যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ছেলেদের গলার স্বর আর মেয়েদের গলার স্বর, আপনারা বলেন ছেলেদের গলার স্বরটা হচ্ছে মোটা আর মেয়েদের গলার যে স্বর সেটা হচ্ছে চিকন। আসলে মেয়েদের গলাটা চিকন, ছেলেদের গলাটা যে মোটা, স্বরটা মোটা মনে হয়, অনেকটা গম্ভীর মনে হয়, ঠিক কিনা? গম্ভীর বা গাম্ভীর্য ভাব মনে হয়, এটা চিকন। চিকন হওয়ার পেছনে মূল কারণ হলো তীক্ষ্ণতা বেশি। তীক্ষ্ণতা বেশি এই কথার অর্থ হচ্ছে কম্পাঙ্ক বেশি। মেয়েদের গলার স্বর কেন চিকন হয়? কারণ তীক্ষ্ণতা বেশি, অর্থাৎ কম্পাঙ্কটা বেশি। কিন্তু ছেলেদের গলার স্বর গম্ভীর হয় কারণ কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম, তীক্ষ্ণতা কম, এই কারণে ছেলেদের গলার স্বরটা কি হয়ে যায়? মোটা হয়ে যায়। তাহলে এই যে আমি একজন ছেলে হিসেবে সাউন্ড করতেছি, একজন মেয়ের কথা যখন আপনি শুনেন তাহলে কম্পাঙ্ক বেশি হলে চিকন হবে, তীক্ষ্ণতা বেশি বলবো। কম্পাঙ্ক কম হলে মোটা হবে, সেটাকে কি বলবো? তীক্ষ্ণতা কম বলবো। এই কারণে দেখেন যখন যে সাউন্ড সিস্টেম আপনারা ব্যবহার করতেন সেই সাউন্ড সিস্টেমের মধ্যে দুইটা শব্দ লেখা থাকতো কিনা, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ট্রেবল।
লেখা থাকতো না ছোটবেলায় সাউন্ড সিস্টেমের মধ্যে? এখনো তো ওই যে ঘুরে ঘুরে আপনার যে করা যেত, চেঞ্জ করা যেত, বেজ আর হচ্ছে ট্রেবল, এরকম দুইটা শব্দ লেখা থাকতো কিনা প্লিজ বলেন। তো বেজ দিয়ে আর ট্রেবল দিয়ে আসলে কি বোঝানো হয়? বেজ দিয়ে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে বিস্তার, এটা ট্রেবল দিয়ে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে তীক্ষ্ণতা। আসলে মূল বিষয়টা হচ্ছে এই যে ট্রেবলটাকে যখন আপনি বাড়িয়ে দিতেন, ট্রেবল অপশনটা যেটা ছিল, তখন তীক্ষ্ণতা বেড়ে যেত। তীক্ষ্ণতা বেড়ে যেত মানে হচ্ছে কি জানেন? কম্পাঙ্ক বেড়ে যেত, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বেড়ে যেত। আর কম্পাঙ্ক বেড়ে গেলে তখন সেই সাউন্ডটাকে চিকন শোনা যেত। তাহলে যে ট্রেবল যে অপশনটা, এই অপশনটা আসলে মূলত তীক্ষ্ণতাকে বৃদ্ধি করে দিত এবং শর্টটা কি হয়ে যেত? চিকন চিকন শোনা যেত এবং ফ্রিকোয়েন্সিটা তখন বেড়ে যেত আসলে মূলত। আচ্ছা, তাহলে এই তীক্ষ্ণতার বিষয়টা যদি আমরা একটু বুঝি, তো এই তীক্ষ্ণতাটা দিয়ে মূলত যেটা করা যায় সেটা হচ্ছে যে কোনো একটা ডিভাইস, হ্যাঁ, একটা ডিভাইস থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের সাউন্ড উৎপন্ন করব। যেমন ধরেন হারমোনিয়াম, এই হারমোনিয়াম থেকে আমরা সা, রে, গা, হ্যাঁ, মা, এরকম যে শব্দগুলো আমরা উৎপন্ন করতে পারি একটা ডিভাইস, সেটা হচ্ছে হারমোনিয়াম। এবং সা, রে, গা, মা, এই যে একটা ডিভাইস থেকে, হারমোনিয়াম থেকে বিভিন্ন ধরনের সাউন্ড উৎপন্ন করতেছে, এই বিভিন্ন ধরনের সাউন্ডের মধ্যে পার্থক্য করা যায় তীক্ষ্ণতার মাধ্যমে। তাহলে তীক্ষ্ণতা হচ্ছে একটা ডিভাইস থেকে যে বিভিন্ন ধরনের সাউন্ড বের হয়, সেই সাউন্ডগুলোর মধ্যে পার্থক্য করতে পারে কে? তীক্ষ্ণতা। তাদের মধ্যে কম্পাঙ্ক বেশি না কম, তাদের সাউন্ডটা কি চিকন না মোটা, কথাটা বুঝতে গেল? তাদের বিস্তার কম হবে না বেশি হবে, এই জিনিসগুলো তীক্ষ্ণতার মাধ্যমে নির্ধারিত হয়। এই অনুভূতিগুলো আমরা এর মাধ্যমে নির্ধারণ করতে পারি। আর গুণের বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে দুইটা ভিন্ন ডিভাইস থেকে, দুইটা ভিন্ন ডিভাইস আমরা ব্যবহার করব। যেমন ধরেন একটা হচ্ছে হারমোনিয়াম আর একটা হচ্ছে গিটার। আচ্ছা, সা, রে, গা, মা, এটা কি শুধু হারমোনিয়াম থেকে বের হয়? গিটার থেকে বের করা যায় না? গিটার থেকেও তো বের করা যায়। তাহলে এখানে ডিভাইস হচ্ছে একটা ডিভাইস থেকে বিভিন্ন ধরনের সাউন্ড, আর এখানে অ্যাটলিস্ট ডিভাইস হবে কয়টা? দুইটা। আর সেখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড উৎপন্ন করব, সা, রে, গা, মা। তাহলে হারমোনিয়াম থেকে সা, রে, গা, মা যেমন শোনা যাবে, গিটার থেকে যদি সা, রে, গা, মা উৎপন্ন করি সেরকম কি শোনা যাবে? তাহলে হারমোনিয়াম থেকে সা, রে, গা, মা শব্দ উৎপন্ন করলে যেরকম কোয়ালিটির সাউন্ড উৎপন্ন হবে, গিটার থেকে সেরকম কোয়ালিটির সাউন্ড উৎপন্ন হবে না। তাহলে কোয়ালিটি বা গুণ বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ভিন্ন ভিন্ন সাউন্ড উৎপন্ন করলে তাদের মধ্যে, হ্যাঁ, গুণের যে বিষয়টা, হ্যাঁ, যে পার্থক্য করতে পারি, ওইটাই হচ্ছে আসলে কি গুণ। তাহলে এখানে হচ্ছে দুইটা ভিন্ন ডিভাইস, আর এখানে হচ্ছে একটা ডিভাইস থেকে ভিন্ন ধরনের সাউন্ড, আর এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ভিন্ন ভিন্ন ধরনের সাউন্ড উৎপন্ন করে পার্থক্য করব। আর তীক্ষ্ণতার মাধ্যমে মূলত একটা ডিভাইস থেকে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় তাদের মধ্যে পার্থক্য করা যায়। মূলত যে বিষয়টা, যেমন ধরেন একটা নর্মালি একটা সাউন্ডের ওয়েভ যদি এরকম হয়, ঠিক আছে, একটা টিউনিং ফর সুর শলাকার, হ্যাঁ, সুর শলাকা আমরা যদি সাউন্ড মানে এর মধ্যে আঘাত করে যে সাউন্ড পাবো তার ওয়েভ মনে করেন এরকম, আর ভায়োলিন থেকে সেটা আরেকটু তীক্ষ্ণ মনে হবে না? তাহলে এই যে তার তার সাউন্ডটা মনে করেন এরকম, তাহলে এই ওয়েভটা আর এই ওয়েভটা দেখতে কি একই রকম? না। আসলে ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে যখন ভিন্ন ভিন্ন সাউন্ড উৎপন্ন হয় তখন তাদের মধ্যে পার্থক্য করাটাই হচ্ছে গুণের বিচার। আর এই গুণের বিচারটা আমরা স্ক্রিনের মধ্যে কম্পিউটারের মাধ্যমে দেখতে পাই ওয়েভ তৈরি করে। বাট এই বিষয়গুলো তো আমাদের দরকার নেই। তাহলে গুণ হচ্ছে বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় তাদের মধ্যে পার্থক্য করে, তীক্ষ্ণতা হচ্ছে একই ডিভাইস থেকে যে সাউন্ডগুলো বের হয় তার মধ্যে পার্থক্য করে। তাহলে শব্দের যে তিনটা মৌলিক বৈশিষ্ট্য, প্রাবল্য, তীক্ষ্ণতা আর হচ্ছে গুণ, পাশাপাশি আমরা জেনে নিলাম তীব্রতা জিনিসটা কি। তাহলে যে জিনিসগুলো আজকে একটু আলোচনা করলাম, আপনারা নতুন কিছু পেলেন কিনা প্লিজ একটু জানাবেন। যদিও আমাদের অডিয়েন্স অনেকটাই কমে গেছে, অনেকক্ষণ সময় নিয়ে আসলে আপনাদেরকে বিরক্ত করছে আসলে অনেকক্ষণ ধরে। আমরা আজকে যে জিনিসগুলো জানলাম যে আসলে এই জিনিসগুলো কিন্তু এই যে শব্দের যে বৈশিষ্ট্যগুলো এটা রিটেনে আছে, পিলির ক্ষেত্রে হয়তো অতটা লাগবে না, কিন্তু রিটেনে আছে।
তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে শব্দ, তরঙ্গ, শব্দ কিভাবে উৎপন্ন হয়, শব্দ জিনিসটা কি, শব্দ আমরা কিভাবে শুনতে পাই, তারপর হচ্ছে তরঙ্গ সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং তরঙ্গের সাধারণ প্রকারভেদটা আমরা দেখলাম, কয়েকটা এক্সাম্পল দেখে নিলাম। আর শব্দের যে মৌলিক যে তিনটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাবল্য, তীক্ষ্ণতা আর হচ্ছে গুণ, মানে লাউডনেস, পিচ আর হচ্ছে কোয়ালিটি। এই তিনটার মধ্যে পার্থক্য দেখলাম, পাশাপাশি জেনে নিলাম তীব্রতা, এবং কয়েকটা প্রশ্ন আমরা একটু সলভ করলাম। তাহলে প্লিজ একটু জানাবেন যে আসলে, কারণ আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করতেছে যে আসলে সামনে আমার আসলে অডিয়েন্স পেয়ে লাভ নেই, আপনার বিজ্ঞানটাকে বুঝতে হবে। আপনি যখন একটা জিনিসকে বুঝবেন ভালোভাবে আয়ত্ত, যাতে করে আর প্রবলেম না হয়, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে যে জিনিসগুলো দেখাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে মানে পড়াটা আমরা কিভাবে পড়বো তার জন্য ডেমো কিছু জিনিস দেখাচ্ছি, বাট আপনাদের প্রতিটা টপিকই ধরে ধরে আমি চেষ্টা করছি কিনা, মানে আপনারা এই জিনিসগুলো মানে বুঝতেছেন কিনা, আমাকে বুঝেন কিনা, এর জন্য আসলে মনে করেন যে মানে এই করতেছে। আপনারা কমেন্টস করলে বা জানালে যে কেমন লাগতেছে বা কি হচ্ছে, তাহলে দেখা যাবে এই জিনিসগুলো দেখবে সবাই দেখবে। ইভেন আপনাদের যে রিয়াজ স্যার, উনি যেহেতু আমাকে কিছু দেওয়ার জন্য, হ্যাঁ আমাদের পাওয়ার জন্য বিষয়টা এমন না, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য ওনার উদ্দেশ্যটা সৎ, আসলে ওনার উদ্দেশ্য সৎ, যেন আপনাদের অ্যাটলিস্ট প্রথমবারেই যেন ভালো কিছু করতে পারেন, ভালো শিখে ভালো কিছু করতে পারেন। এর জন্য আসলে অনেক চেষ্টা করেছি, তো ক্লাস অনেক লেন্দি হয়ে গিয়েছে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এরপরে আবার পরের টপিকগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন